পালাবো না। কোথায় পালাবো? গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের। এতদিন দেশেই লুকিয়েছিলেন। ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরে যান। এই প্রসঙ্গে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই যে আমরা বারবার কিন্তু আশ্বস্ত করেছি যে রাষ্ট্রের দায়িত্বে যে পুলিশ বাহিনী আছেন আজকে তারা নানানভাবে দায়িত্ব পালনে অনীহা প্রদর্শন করছেন। এই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য থেকে জানা যায় তাদের কেউ কেউ সেনা হেফাজতে রয়েছেন। দর্শক, অবশেষে জানা গিয়েছে ওবায়দুল কাদের কিভাবে পালিয়েছেন। তিনি এতদিন দেশে ছিলেন, কোথায় লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। সেনা হেফাজতে যে 626 জন ব্যক্তি ছিলেন তার মধ্যে ওবায়দুল কাদেরও ছিলেন। তিনি যশোর ক্যান্টনমেন্টে অবস্থান করছিলেন এতদিন যাবৎ ধরে। তিনি যেভাবে পালিয়েছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এমনকি সেনাবাহিনীর সেখানে কি ভুল রয়েছে এই বিষয়ে গোপন তথ্য দিয়েছেন একজন আইনজীবী। না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পালাবো না। কোথায় পালাবো? গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের। এতদিন দেশেই লুকিয়েছিলেন। আওয়ামী লীগের শীর্ষ নেতারাও হন্যে হয়ে খুঁজছেন ওবায়দুল কাদেরকে। নিজ দলীয় নেতাদের রোষানল থেকে বাঁচতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারতে পালিয়ে গেছেন, এমনটাই দাবি করছে একাধিক সূত্র। দেশে লুকিয়ে থাকার সূত্র ধরে এরই মধ্যে চট্টগ্রামের হালি শহরে ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেয়া তথ্য থেকে জানা যায়, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গত রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর ওবায়দুল কাদের নিজের দায়িত্ব এবং এক ধরনের ঝুঁকি এড়াতে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এতে খুব একটা সুবিধা পাচ্ছেন না তিনি, কেননা ভারতেও তাকে আত্মগোপনেই থাকতে হবে। দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের রোষানল থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভারতে লুকিয়ে আছেন বলেই অভিযোগ করেছেন অনেকে। তাদের ভাষ্যমতে ক্ষুব্ধ নেতারা ওবায়দুল কাদেরকে হন্যে হয়ে খুঁজছেন। তার সঙ্গে দেখা হলে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য এবং সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন। তাদের কয়েকজন গত সোমবার জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন। তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনেও কথা হয়নি। অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে জানা যায়, ওবায়দুল কাদের শুক্রবার শেষ রাতে সিলেট কিংবা ময়মনসিংহ সীমান্ত হয়ে অবৈধ পথে ভারতে যান। পাসপোর্ট ছাড়া বিমানে দেশ ছাড়ার সুযোগ না থাকায় তাকে শুক্র এবং শনিবার সীমান্ত এলাকায় অবস্থান করতে হয়েছে। পরে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুমতি নিয়ে গত রোববার ভারতের অভ্যন্তরীণ পথে চলাচলকারী বিমানে তিনি কলকাতায় পৌঁছান। ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরে যান। সেখানে তিনি তার নিকটাত্মীয়ের প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুরবাড়িতে অবস্থান নেন। তখন থেকে ভারতে ঢোকার অপেক্ষায় ওবায়দুল কাদের। এর আগে তিনি গুলশানের একটি বাড়িতে আত্মগোপনে থেকেছেন। সেখানে আগে থেকেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। পরবর্তীতে 24 আগস্ট ভারতীয় সীমান্তে মৃত্যু হয় পান্নার। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সর্বশেষ অবস্থান জানার জন্য গত দুদিন তার মোবাইলের 2টি নম্বরে দফায় দফায় ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়। এমনকি হোয়াটসঅ্যাপও ছিল বন্ধ। আওয়ামী লীগ ঘরানার রাজনীতিতে ওবায়দুল কাদের বিরোধী নেতাদের কাছে দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানতে চাইলে প্রায় সবাই এক বাক্যে বলছেন তিনি কলকাতায়। তবে রোষানল এড়ানোর জন্য তিনি আত্মগোপনে রয়েছেন। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দলের সাধারণ সম্পাদকের খোঁজ নেয়ার চেষ্টা করছেন। তারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দায়ী করছেন। আর এজন্যই ভারতে ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির শঙ্কা রয়েছে বলে জানান পলাতক কয়েকজন নেতা। আমরা আজকে দুটো পিটিশন এই আদালতে আজকে মুভ করেছি। একটা হচ্ছে 4 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এই 4 জনের মধ্যে একজনের নাম আমরা আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আপনাদের সরাসরি ক্যামেরায় সেই দৃশ্যটা ধরা পড়েছিল যে একটা তরুণকে
আহত অবস্থায় তার আরেক সহকর্মী যখন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, সে তখন বেঁচে ছিল, খুব স্বাভাবিক অবস্থা, তার পায়ে গুলি আহত ছিল সামান্য। সেই ছেলেটিকে কাছে থেকে যে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করে এবং পরবর্তীতে তার লাশকেও আবার নানানভাবে বিকৃত করে, সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন। সে এখন পলাতক আছে। এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে, যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। আমরা এই প্রসঙ্গে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই যে আমরা বারবার কিন্তু আশ্বস্ত করেছি যে রাষ্ট্রের দায়িত্বে যে পুলিশ বাহিনী আছেন, আজকে তারা নানানভাবে দায়িত্ব পালনে অনীহা প্রদর্শন করছেন, এই কারণে যে হয়তো তারা অনেকেই নানানভাবে হয়রানির শিকার হতে পারেন। আমরা আবারও বলছি যে কোনো নির্দোষ পুলিশ অফিসারকে হয়রানি করা হবে না। যাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাবো আমরা, আমাদের তদন্ত সংস্থা পাবে, জুলাই আগস্টের গণহত্যার অ্যাট্রোসিটির সাথে, নিষ্ঠুরতার সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ ছাড় পাবেন না। কিন্তু কোনো নির্দোষ অফিসার যাদের সম্পৃক্ততা তদন্তে সঠিকভাবে না পাওয়া যাবে, তাদেরকে আমরা কোনোভাবেই এই আদালতে বিচারের মুখোমুখি করব না। সুতরাং তারা যাতে এই রাষ্ট্রকে সার্ভ করার ব্যাপারে, এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কোনো প্রকার অনীহা না দেখান, এটা আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে। কারণ এই রাষ্ট্রটি যে পর্যায়ে এসেছে, এই রাষ্ট্রকে রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের যেমন দায়িত্ব, তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, তাদের দায়িত্ব, তারা নির্ভয় দায়িত্ব পালন করা উচিত যারা অপরাধ করেননি। কিন্তু যারা অপরাধ করেছেন, নিষ্ঠুরতা গণহত্যার সাথে আছেন, তারা ছাড় পাবেন না। এটা এই মেসেজ আমরা দিচ্ছি। আমরা দ্বিতীয় যে আবেদনটি মুভ করেছি সেটা হচ্ছে যে এনটিএমসির যে সাবেক যিনি ডিজি ছিলেন, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসান, যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত নাই, আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে, অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। বাকি তো আরও তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যাবে। তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন, বা তার কাছ থেকে এই বিস্তারিত তথ্য আমাদের জানার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তাকে আমরা 1 দিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছি আদালতের। আদালত সেই অনুমতি দিয়েছেন একটা নির্ধারিত তারিখে। সেই তারিখটা আমরা আপনাদেরকে জানাচ্ছি না আমাদের নিরাপত্তার কারণে। সেই তারিখে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করব। দর্শক, শেখ হাসিনা দেশ থেকে পরপরই গুঞ্জন উঠেছিল সেনা হেফাজতে ছিলেন 626 জন আওয়ামী লীগের নেতা। সেটি সেনাপ্রধান নিজেই স্বীকার করেছিলেন। এখন সেনা হেফাজত থেকে একজন ব্যক্তিকেও আটক করা হয়নি, এরকম কিন্তু আমরা দেখতে পাইনি যে সেনাবাহিনীর হেফাজতে থাকা আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম নিউজ কিন্তু আমরা কখনো দেখিনি। দর্শক, এবার দেখা যাচ্ছে যে সেনা হেফাজতে যে 626 জন ব্যক্তি ছিলেন, তাদের একজনও এখন পর্যন্ত দেশে নেই। তারা অনেক দেশে পাড়ি গিয়েছেন। ইতিমধ্যে ওবায়দুল কাদেরও তিনি সেনা হেফাজতে ছিলেন, আমরা আগে জানতে পেরেছি। এখন তিনিও দেশ ছেড়েছেন। গতকালকে তিনি দেশ ছাড়েন, ভারতে তিনি এখন অবস্থান করছেন বলে যাই দিন খবর প্রকাশ করেছে। দর্শক, এই খবরে আপনারা দেখেছেন। দর্শক, এ নিয়ে কিন্তু সকলে খেপে যাচ্ছেন সেনাবাহিনী ও পুলিশের উপর। তারা যদি সঠিক মতো তদন্ত করে আওয়ামী লীগ নেতা কর্মীকে, তাহলে কেন তারা সেনাবাহিনী বা পুলিশে যোগ দিয়েছেন? তারা কি ছাত্রদের বিপক্ষে? দর্শক, এ নিয়ে সকলেই প্রশ্ন তুলছেন। আপনার কি মতামত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।